আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, ধানীখোলা উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার এই লাইভ ক্লাসটি দেখবেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটি মূলত পরমাণু গঠন অধ্যায় 3। এই পরমাণু গঠন নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার যদি গত ক্লাসটি দেখে থাকো তাহলে সেখানে আমি পরমাণুর ভিতরে কি কি কণিকা থাকতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। একটু ধারণা দিয়ে দিই যে পরমাণুর ভিতরে একটি পরমাণুতে, মৌলের পরমাণুতে প্রাথমিকভাবে 3 ধরনের কণিকা থাকতে পারে। এক হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা, 2 হচ্ছে অস্থায়ী কণিকা, 3 হচ্ছে কম্পোজিট কণিকা। এই 3টা কণিকা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের ওই দ্বিতীয় যে কণাগুলো রয়েছে, এই কণাগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় বিধায় ওই কণাগুলো আমি আলোচনা করব না। প্রথম যে পরমাণুর স্থায়ী কণিকাগুলো রয়েছে এইগুলো নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তা সেই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বিভিন্ন একটি পরমাণুতে শুধু এই যে 3 ধরনের কণার মধ্যে যে কণাগুলো রয়েছে, শুধু এই কণাগুলো না, আরও বহু কণা রয়েছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, বসন, হ্যাড্রন, পাই মেসন, পাই নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো, তারপরে আছে অনেক ধরনের কণাই রয়েছে। কিন্তু পরমাণুতে, সকল পরমাণুতেই, মৌলের সকল পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে 3টি কণিকা। আর এই 3টি কণিকার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা এই 3টি কণিকা নিয়ে আজকে আলোচনা করব। যে আজকে আমাদের পাঠ হচ্ছে পরমাণুর গঠন বা পদার্থের গঠন, পদার্থের গঠন বা পরমাণুর গঠন, যাই বলো না কেন, মৌলিক কণা, মৌলিক কণিকা। তো মৌলিক কণিকা কি? গত ক্লাসে আমি বলেছি মৌলিক কণিকা হচ্ছে যে কণিকাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আর অন্য কোনো কণিকা পাওয়া যায় না, একেবারে ক্ষুদ্রতম কণা হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে মৌলিক কণা। কণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আগের ক্লাসে লেখা আছে অবশ্যই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 ধরনের কণিকা পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে। এদের কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকটা মৌলের পরমাণুতেই এই 3 ধরনের কণা রয়েছে। কিন্তু আর অন্যান্য যে কণিকাগুলো রয়েছে সেই কণিকাগুলো সব পরমাণুতে পাওয়া যাবে না। শুধু এই 3 ধরনের কণিকাই পরমাণুতে পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এই 3 ধরনের কণিকা নিয়ে আমরা আজকে আলোচনা করি। যে প্রথম কণিকাটার নাম হচ্ছে কি? ইলেকট্রন। তোমার এই ইলেকট্রন সম্পর্কে একটু ধারণা দিতে হবে যে ইলেকট্রন পরমাণুর কোথায়, কিভাবে থাকে সেটা তোমাকে বুঝতে হবে। পরমাণুর কোথায় থাকে? একটা বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইলেকট্রন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী জে জে থমসন।
এরপরে এর মূলত প্রতীকটা লেখা হয়, তুমি এখানে লিখতে পারো যে আবিষ্কারক হচ্ছে জে থমসন। প্রতীক হচ্ছে ই মাইনাস দ্বারা মূলত এদেরকে প্রকাশ করা হয়। তো সবথেকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আদান, প্রকৃত আদান সমান সমান, যেহেতু ইলেকট্রন সবসময় ইলেকট্রনের আদান, মনে রাখবো সবসময় ইলেকট্রনের আদান হয় নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, আর প্রোটনের আদান হচ্ছে ধনাত্মক। প্রকৃত আদান হচ্ছে আদান -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রকৃত আদান। তারপরে আছে আপেক্ষিক আদান। আপেক্ষিক আদানটা হচ্ছে কত? এটার যেহেতু এটা আমি একটু আগে বললাম যে ইলেকট্রনের আপেক্ষিক আদান কত হতে পারে, অবশ্যই যেহেতু ইলেকট্রনের আদান এখানে মাইনাস, তাহলে আপেক্ষিক আদান হবে -1। এখন হচ্ছে বর, ইলেকট্রনের ভর, কার ভর? ইলেকট্রনের ভর। আমরা ইলেকট্রন সম্পর্কে আলোচনা করতেছি। ইলেকট্রনের ভর সমান 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। যদি তুমি এটাকে কেজিতে নেও তাহলে এখানে তুমি লিখতে পারবা 31 কেজি, এখানে দিতে হবে কেজি, গ্রামে দিতে হবে -28 গ্রাম। তো হলো আপেক্ষিক ভর, প্রতীক, আদান। তো কয়টা বিষয় গেল? আবিষ্কার করে কে? জে থমসন। প্রতীক হচ্ছে ই মাইনাস। প্রকৃত আদান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যেটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে জিনিসটা, এই জিনিসটা তোমাকে সব পদার্থ বিজ্ঞানে লাগবে এবং রসায়ন বিজ্ঞানে লাগবে। এই জিনিসটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আপেক্ষিক বর সেটা দরকার নেই অবশ্য, এই তোমার এই 3টা জিনিস বা 4টা জিনিস জানা থাকলেই হবে। তো এটা গেল ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রন একটা পরমাণুর নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এরপরে আছে পরমাণুর ঠিক কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটনের আদান ধনাত্মক আর নিউট্রনের আদান নেই, মানে নিরপেক্ষ। অর্থাৎ পরমাণুর যে আদানটা হবে সে আদানটা হবে ধনাত্মক আদান। পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আদান বিশিষ্ট নিউক্লিয়াস রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রোটনে যাই। প্রোটন একটু খেয়াল করো ভালো করে। প্রোটন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। এরপরে আসো, প্রতীক হচ্ছে পি। প্রোটনের প্রতীক পি। এর প্রকৃত আদান হচ্ছে প্লাস দিলেই কমপ্লিট, প্লাস দিলেই হলো। একই আদান, সমপরিমাণ আদান, কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তারপরে হচ্ছে আপেক্ষিক আদান হচ্ছে +1। আর বর, প্রোটনের বর
প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে যে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। 1.673 ইন্টু 10⁻, এত -24 গ্রাম। এই তো তোমার গেল প্রোটন। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। রাদারফোর্ড প্রোটন সম্পর্কে ধারণা দেন। এরপরে প্রোটনের প্রতীক হচ্ছে পি। প্রোটনের প্রকৃত আধান হচ্ছে প্লাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আপেক্ষিক আধান +1, আর হচ্ছে বড় হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইটা এবং এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এরপরে আসো নিউটনে যাই আমরা। যে নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী চাডউইক। আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী চাডউইক। এই নিউটন সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী চাডউইক। এরপরে প্রতীক, নিউটনের প্রতীক স্মল লেটারে লিখবা এন। প্রকৃত আধান, এর প্রকৃত আধান নেই, শূন্য। আধান শূন্য, আপেক্ষিক আধানও শূন্য, এর কোনো আপেক্ষিক আধানও নেই নিউটনের। এরপরে আসো ভর। যে ভরটা হচ্ছে ভর হচ্ছে 1.6735 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তোমার বইয়ে অবশ্য লেখা আছে 1.675, সমস্যা নেই, সামথিং, দশমিকের পরে সামথিং মান। তো এই হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউটন সম্পর্কে সম্যক জ্ঞান। তো সপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম শ্রেণীতে রয়েছে শুধু তাদের জন্য এই ক্লাসটা, যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য মূলত না। নবম শ্রেণীতে যারা পড়ো তারা এই প্রাথমিকভাবে সারা বাংলাদেশ লকডাউন হওয়ার আগে স্কুলে তেমন ক্লাস হয় নাই। তোমরা এই টিচারদের স্কুলে এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে পারো নাই। স্কুল শুরু মাত্রই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশের। তো যারা নবম শ্রেণীতে রয়েছ তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে এইগুলো পড়ার চেষ্টা করতেছ। তো সেই সুবাদে অনলাইন স্কুল চালু করা হয়েছে। অনলাইন স্কুলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যত উপজেলা এবং স্কুল রয়েছে সেগুলোতেই অনলাইন স্কুল চালু করা হয়েছে। সেই প্রেক্ষিতেই ক্লাসগুলো নিয়মিত চলছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সায়েন্স নিয়েছো এবং বিজ্ঞানে পড়াশোনা করতে ইচ্ছুক বা এখন যারা বিজ্ঞান নিয়েছ নবম শ্রেণীর, তারা অনেকেই ভাবতেছ যে বই খুললে মনে হয় যেটা আমি পড়ি নাই, এরকম কঠিন লাগে, পদার্থ রসায়ন বিজ্ঞান খুব কঠিন লাগে, কিছুই বুঝি না। আসলে এগুলো খুব সহজ সিম্পল জিনিস। এই বিজ্ঞান দৈনন্দিন জীবনে, তোমার প্রতিটি দৈনন্দিন জীবনে যে তোমার বিজ্ঞান ব্যবহৃত হচ্ছে সেটা তুমি উপলব্ধি করতে পারলেই কিন্তু তোমার পড়াটা সহজ হবে। যেমন ধরো, তুমি উপলব্ধি করতে পারলে যে তুমি সকালবেলা ওঠার পরে যে ব্রাশ এবং পেস্ট নিবে, পেস্টটা হলো রাসায়নিক কেমিক্যাল দ্বারা তৈরি এবং ব্রাশটা হলো প্লাস্টিক। অর্থাৎ প্লাস্টিক হচ্ছে তোমার এক ধরনের পলিমার, কতগুলো মনোমারের সমষ্টি হচ্ছে পলিমার। এই পলিমার দ্বারা প্লাস্টিক গঠিত। এই প্লাস্টিকের চিন্তা করো, তুমি যে প্রথমে ব্রাশটি হাতে নিলে এটাও হচ্ছে পলিমার। এই প্রথমেই তুমি বিজ্ঞান দেশ
শুরু করলে। এখন এরপরে যদি তোমাকে করতে বলা হয়, হাত মুখ ধোয়ার পরে তুমি যদি পড়তে বসে যদি তুমি চা খেতে যাও বা এক কাপ চা খাও, এক কাপ চা খেতে হলে চার মধ্যে তোমার এটাও আমি ধরতে পারি যে চার মধ্যে কী কী দেওয়া হয়, এটা মিশ্রণ হয়, এটাও বিজ্ঞানের মধ্যে অবশ্য পড়ে। এরপরে যে চার মধ্যে যেটা না দিলে নয় সেটা হচ্ছে চিনি। চিনি হচ্ছে তোমার চিনি হচ্ছে 12, 22 ও 11। এই চিনি ছাড়া অবশ্যই চা খাওয়া সম্ভব না। পড়ার টেবিলে বসে তুমি যখন চা খাবে তখন তোমার উপলব্ধি করতে হবে যে এই যে এখানে কি কি আছে, চা আছে, পানি আছে এবং পানি, এই যে ধরো পানির কথা আসলো, পানি হচ্ছে কি তোমার H2O পানি। দেখো তুমি যে খাচ্ছ এখানে চাটার মধ্যে কি কি জিনিস রয়েছে, পানি রয়েছে, তারপরে চিনি রয়েছে, চা রয়েছে ইত্যাদি। এখন তুমি যে জায়গাটাতে বসে পড়ছো চিন্তা করো, তুমি যদি টেবিলে বসে পড়ো, যদি চেয়ারে বসে পড়ো, তাহলে যদি চেয়ারটা যদি কাঠের হয় তাহলে তোমাকে সেই ক্ষেত্রেও তোমাকে বুঝতে হবে যে এই যে আমি যে জায়গায় বসে পড়তেছি এই জায়গাটাও তো যে একটা বিজ্ঞানের একটা জিনিস। কারণ হচ্ছে যে আমরা যখন পদার্থ বিজ্ঞানের পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করি তখন সেই ক্ষেত্রে আমরা এই কাঠের উদাহরণটা অবশ্য দিয়ে থাকি যে কাঠ হচ্ছে অপরিবাহী পদার্থ যার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। অর্থাৎ তুমি যে কাঠের চেয়ারে বসে পড়ছো সেটাও বিজ্ঞানের একটা জিনিস। এবার তুমি যদি গোসল টোসল করে তুমি স্কুলে রওনা দিলে, এবার স্কুলে রওনা দিলে যদি তুমি পায়ে হেঁটে যাও তাহলেও আমি কিন্তু তোমার বিজ্ঞান হিসাব করতে পারবো যে সেখানে তুমি ডিস্টেন্স তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত, বা আমি হিসেব করব তোমার ডিসপ্লেসমেন্ট কত। এই দুইটা জিনিস তোমার হিসাব করে যদি পায়ে হেঁটে যাও তাহলে এই দুইটা হিসাব করা যায়। এরপরেও হিসাব করা যায় যে তুমি হেঁটে হেঁটে যে যাচ্ছ পৃথিবী পৃষ্ঠকে তুমি বেশি বেশি চাপ প্রয়োগ করে স্কুলে যাচ্ছ। যদি স্কুলে তুমি হেঁটে না গিয়ে যদি সাইকেলে যাও তাহলে সাইকেল চিন্তা করো, সাইকেলে যাচ্ছ, এই ক্ষেত্রে তোমার সাইকেলের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের গবেষণা আছে, তোমার ব্যাখ্যা আছে। তা আমি ব্যাখ্যা যাচ্ছি না, মূলত তুমি যে উপকরণগুলো ব্যবহার করছো প্রত্যেকটাই জিনিস যে বিজ্ঞানের অংশ আমি সেইটাই বলার চেষ্টা করতেছি। এরপর তুমি সাইকেলে যদি স্কুলে যাও তাহলে সাইকেলের যে টায়ার আছে টায়ার প্লাস্টিকের তৈরি, সেটা তো একটু আগে বললাম। আর হচ্ছে যে সাইকেলের যে তোমার লোহা জাতীয় পদার্থ থাকে সেটা হচ্ছে ফেরাস বা ফেরিক, মানে Fe আয়রন জাতীয় পদার্থ থাকে। তা এরপরে তুমি যখন স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরে যখন তুমি বেঞ্চে বসে, এই বেঞ্চটাও তোমার অপরিবাহী পদার্থ যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তোমার বই, তোমার ব্যাগ সব কিছুই অপরিবাহী পদার্থ। তুমি স্কুলে যাওয়ার পরে টিচার যখন তোমাকে, যেমন আমি এই যে পড়াচ্ছি, যে আমি যদি চক দিয়ে পড়াই তাহলে তোমাকে চিন্তা করতে হবে স্যার যে পড়াচ্ছেন ব্ল্যাকবোর্ডে যে জিনিসটা দিয়ে পড়াচ্ছেন এই জিনিসটা কি, ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ চক। এই চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এই ক্লাসে বসে যদি এই চিন্তাগুলো করো যে স্যার পড়াচ্ছে যে জিনিসটা দিয়ে এটাও তো হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। এরপরে তুমি যদি স্কুল থেকে বাড়িতে ফিরে যদি তুমি বই খাতা কলম রেখে যদি খেলতে যাও, খেলার সময় এবার খেলা যদি তুমি ফুটবল খেলতে যাও সেইখানেও কিন্তু আমি তোমার বিজ্ঞান প্রয়োগ করতে পারি। যদি ফুটবল খেলতে যাও, ফুটবল যদি তুমি দেয়ালে মারো আবার দেয়াল থেকে কী হবে তোমার দিকে ফিরে আসবে, এখানে তোমার বিজ্ঞান কাজ করে। এটা মূলত পদার্থ বিজ্ঞানে এটার ব্যাখ্যা রয়েছে। ধাক্কা মানে সংঘর্ষ যেটা বলা হয়। এরপরে রয়েছে যদি তুমি ফুটবল খেলতে না যেয়ে যদি তুমি যে কোনো কাজ করতে যাও সেটাও তোমার বিজ্ঞানের অন্তর্ভুক্ত হবে। আর যদি তুমি স্কুল থেকে গিয়ে যদি কম্পিউটার চালনা করো বা কম্পিউটার গেমস খেলো তাহলেও সেই ক্ষেত্রেও তোমার এই কম্পিউটার বিজ্ঞানের একটা বড় আবিষ্কার, সেটাও তুমি বিজ্ঞানের জিনিস ব্যবহার করতেছো। খেয়াল করো তুমি। এরপরে তুমি মনে করো যে সন্ধ্যায় যখন আবার পড়তে বসবে তখন তোমার সেই বই খাতা কলম যা আছে সব কিছুই মূলত ম্যাটেরিয়াল জাতীয় পদার্থ, অর্থাৎ বস্তু জাতীয় পদার্থ, ম্যাটার।
এই সকল পদার্থ হচ্ছে যে তোমার পদার্থ যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, সেই সকল পদার্থ নিয়ে আবার তুমি পড়তে পারছো। যখন তোমার পড়া শেষ সেইবার তুমি ঘুমিয়ে পড়বি। তো ঘুমিয়ে পড়ার আগে যদি তুমি খেতে যাও, খাওয়ার সময় তুমি লক্ষ্য করবে যে তুমি যে জিনিসটা খাবারের মধ্যে না দিলে খাওয়ার স্বাদ হয় না, সেই জিনিসটার নাম কি বলতে পারবি? হ্যাঁ, বলতে পারবে, আমি জানি। সেই জিনিসটা হচ্ছে যে লবণ। এইবার দেখো, লবণ আমরা কত জায়গায় কতভাবে ব্যবহার করি। যদি সায়েন্স পড়ে থাকি, যারা দশম শ্রেণীতে আছো তারা আমার এই কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছো। যারা নবম শ্রেণীতে আছো তারা তোমরা একটু খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। তুমি রাতে খাবারের সময় যে তোমাকে খাবার দেওয়া হয়, খাবারের মধ্যে অবশ্যই কি থাকে, লবণ না দিলে খাওয়ার স্বাদ হয় না, এই জন্য লবণ ব্যবহার করা হয়। লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি যা বললাম সবই হচ্ছে বিজ্ঞানের অংশ বিশেষ। এই বিজ্ঞানের অংশ অতি সহজ, এবং এই বিজ্ঞানে মার্ক ওঠানো 100% মার্ক পাওয়া সম্ভব। কাজেই বিজ্ঞান খুব কঠিন একটা জিনিস না, এটা খুব সহজ, খুবই সহজ, সিম্পল জিনিস। যদি তুমি একটু খেয়াল করে পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো। কিন্তু তোমাকে এই কাজটা করতে হলে, সায়েন্স পড়তে হলে তোমাকে মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিয়ে উড়ু মন নিয়ে এই সায়েন্স পড়া যাবে না, কারণ সায়েন্সের মূল প্রতিপাদ্য বিষয়টা কি সেটা তোমাকে বুঝতে হবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই। এখানে সায়েন্স হচ্ছে সৃজনশীলতার মূল জিনিস। সায়েন্স দ্বারা তুমি অনেক কিছু সৃজনশীল করতে পারবি। যে আমি দেখেছি যে সায়েন্স জানে না, তারপরেও তারা যারা মূর্খ মানুষ তারা দেখা যাচ্ছে যে অনেকেই পেন্সিল ব্যাটারি দিয়ে, তারপরে মোবাইল ফোনের ব্যাটারি দিয়ে তারা লাইট বানাচ্ছে, তারা ফ্যান বানাচ্ছে। এইগুলো কিন্তু ক্রিয়েটিভ তাদের জন্য, তাদের অ্যাক্টিভিটি দ্বারা, তাদের কর্মধারা, তারা কিন্তু এটা নতুন সৃজনশীলতার একটা জিনিস তারা উৎপন্ন করছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে পুরাতন মোবাইলের ব্যাটারি রয়েছে, ব্যাটারির দ্বারা তোমরা লাইট বানাইতে পারো। সেই লাইট তুমি জ্বালাইতে পারো, সেটা দ্বারা তুমি ছোটো ছোটো ফ্যান বানাইতে পারো। এগুলো হচ্ছে তোমার বিজ্ঞান দ্বারা আবিষ্কারের। তো বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করে গেছে, একেবারে কম্পিউটার, তারপরে বলো বিদ্যুৎ, যাই বলো না কেন, তারা যেটা আবিষ্কার করে গিয়েছে, এখন সেইটা তোমাকে অ্যাপ্লাই করে আরও তোমাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে বা ক্রিয়েটিভিটি হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ কথা বললাম, আমার কথাগুলো যদি ভালো না লাগে তাহলে শুনবা না, আর যদি ভালো লাগে তাহলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো যে কী কথাগুলো আমি বললাম এতক্ষণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি 3টা কণিকা নিয়ে যে আলোচনা করলাম, এইভাবেই মৌলের 118টি মৌল রয়েছে। 118টি মৌলের মধ্যে এই 3টা পরমাণু, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা পরমাণু বিদ্যমান রয়েছে। আর বাকি যে সকল অস্থায়ী পরমাণুগুলো রয়েছে ওইগুলো সবই অস্থায়ী, অর্থাৎ কোনো কোনো মৌলে আছে, আবার কোনো কোনো মৌলে নেই। সুতরাং ওই সকল মৌল আমাদের জানার প্রয়োজন নেই। সেই মৌলের কণিকাগুলো তোমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ ইন্টারমিডিয়েট ক্লাস, তোমরা সেগুলো বিস্তারিত জানতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে পরমাণুর স্থায়ী কণা, অর্থাৎ যে সকল পরমাণুতে এই 3টি কণিকা রয়েছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আসো যে পরমাণুর কণিকা গেল, এরপরে আসো পরমাণুর পরিচিতি। একটা পরমাণুর তো একটা অবশ্যই পরিচিতি রয়েছে, সেই পরিচিতিটা নিয়ে আমরা আলোচনা করব। আমি দেখো একটি এক্স লিখলাম, এটা একটা এক্স, যা প্রতীকী অর্থে ব্যবহৃত, কিন্তু এটা একটি মৌল নয়। ভালো করে খেয়াল করো, এটা একটা মৌলের, আসলে এটা একটা মৌল নয়, এটা প্রতীকী অর্থে আমি ব্যবহার করলাম। তো এই প্রতীকটার তোমাকে খেয়াল করতে হবে যে বাম পাশের নিচে কি থাকে, বাম পাশের নিচে থাকে প্রোটন সংখ্যা, প্রোটন বাম পাশের নিচে হলো প্রোটন থাকে, তোমার প্রোটন, তারপরে থাকে পারমাণবিক সংখ্যা, তারপরে থাকে ইলেকট্রন সংখ্যাও এটা আমরা বলে থাকি। এখানে থাকে বর বা নিউক্লিয়ন, বর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, বর / নিউক্লিয়ন।
নিউক্লিয়ন সংখ্যা, এই নিউক্লিয়ন সংখ্যা এখানে থাকে তোমার আদানটা হতে পারে প্লাস এবং মাইনাস। এইখানে থাকে পরমাণুর সংখ্যা, কয়টা পরমাণু রয়েছে, পরমাণুর সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে আমি একটা মৌলের নাম লিখলাম যে সোডিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর ভর হচ্ছে 23, আদান হচ্ছে +1। আচ্ছা, সেটা পরে দেখা যাক, এই দুইটা নিয়ে আগে আলোচনা করা যাক। এখন খেয়াল করো যে এই যে তোমার নিচে একটা প্রতীকী অর্থে একটা মোল ব্যবহার করছি এক্স, এই এক্সের জায়গায় এখন আমি যদি রিপ্লেস করি সোডিয়ামকে, তাহলে সোডিয়ামের বাম পাশের নিচের কোণায় কী বসছি একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এই 11 সংখ্যাটিকে প্রোটন সংখ্যা বলতে পারি, পারমাণবিক সংখ্যাও বলতে পারি, বা ইলেকট্রন সংখ্যাও বলতে পারি। ইলেকট্রন সংখ্যা যদি আদান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রন সংখ্যাও একই বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো এইখানে রিপ্লেস করার পরে যে উপরে বাম পাশের উপরে কি থাকে মৌলের, এখানে সোডিয়ামের উপরে রয়েছে 23, অর্থাৎ তুমি এই 23কে বলতে পারো কি বর, অর্থাৎ সোডিয়ামের বর হচ্ছে 23 বা সোডিয়ামের নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 23। এখন যদি ডান পাশে আসো, যে ডান পাশে আসলে তোমাকে এখানে ধরো দিতে হবে +1 যদি মানে একটা আধান তোমার ই করে বর্জন করে তাহলে 1 প্লাস, শুধু প্লাস দিলেই চলে, আর কিছু লাগে না, যেহেতু একটার ক্ষেত্রে অনলি প্লাস, অর্থাৎ ধনাত্মক আদান বিশিষ্ট একটি মৌল হচ্ছে সোডিয়াম। এরপরে আসো, যদি আমি এই ক্লোরিনের কথা বিবেচনা করি, ক্লোরিন এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে 35.5, এখানে হচ্ছে 35.5। তাহলে এই 17কে আমরা প্রোটন সংখ্যা বলতে পারি, বা পারমাণবিক সংখ্যা বলতে পারি, বা ইলেকট্রন সংখ্যা বলতে পারি। আর 35 হচ্ছে তোমার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আর এখানে যদি তোমার মাইনাস দিয়ে দিই তাহলে হচ্ছে আদান, এই আদান হচ্ছে প্লাস অথবা মাইনাস এখানে দেওয়া আছে, এটা বসে পরমাণুর ডান পাশের উপরের কোণায় আদান বসে, অর্থাৎ আদান হচ্ছে মাইনাস, অর্থাৎ তুমি বলতে পারো যে ক্লোরিন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত একটি পরমাণু। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমি এখানে 2 মেরে দিই, ক্লোরিন গ্যাস 2 মেরে দিই, তাহলে বোঝানো হবে যে এটার এক অণু ক্লোরিনে 2টি পরমাণু রয়েছে, এতে বোঝায় 2 হচ্ছে পরমাণু সংখ্যা। এই যে ডান পাশের নিচের কোণায় লেখা আছে পরমাণু সংখ্যা, অর্থাৎ মৌলেরও ডান পাশে নিচের কোণায় যদি 2 থাকে তাহলে সেটা হবে পরমাণুর সংখ্যা। অর্থাৎ কোনো যৌগের দেখবা যে কোনো যৌগের প্রত্যেকটা মৌলের নিচে ডান পাশে সংখ্যা বসানো থাকে, এই সংখ্যাগুলো হচ্ছে পরমাণুর সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে তোমার আসো যে সংজ্ঞা যদি দিতে যাও তাহলে একটা আরেকটার উল্টায় পাল্টায় বললেই হবে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা কাকে বলে বলবা, কোনো মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে বলবা যে আদান না থাকলেই কোনো মৌলের প্রোটন সংখ্যাই হবে ইলেকট্রন সংখ্যা। এবং বর সংখ্যা কি, বর সংখ্যা হচ্ছে যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা, ধরো এখানে তোমার আরেকটা এক্সাম্পল দিই যে সোডিয়াম এখানে 11, এখানে হচ্ছে 23, আর নিউটন সংখ্যাটা হচ্ছে যে নিউটন সংখ্যা হচ্ছে তোমার ভর মাইনাস প্রোটন। তাহলে যদি আমি সোডিয়ামের নিউটন সংখ্যা বের করতে যাই তাহলে ভর হচ্ছে 23 মাইনাস প্রোটন হচ্ছে 11, বা পারমাণবিক সংখ্যা 11 সমান হচ্ছে 12। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 12, সোডিয়ামের নিউটন সংখ্যা 12। এখন এই 12 এখানে 12 দেখো খেয়াল করো ভালো করে যে
কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি মানে যোগফল 11 আর 12 যোগ করলে হবে কত 23। নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমষ্টিকে বর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। আর আদান সম্পর্কে তোমাদের জানা রয়েছে যে আদান দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক যুক্ত আদানকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক আদানকে বলা হয় অ্যানায়ন। আর পরমাণুর সংখ্যা, এটা তো তোমরা পরমাণুর যে জানো যে এক একটা মূল হচ্ছে এক একটা পরমাণু, তো সেটা তোমার আর বোঝানোর দরকার হবে না আশা করি। তাহলে এই হচ্ছে পরমাণুর সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে আসো যে আপেক্ষিক ভর নির্ণয় কীভাবে করা হয়, যে কোনো মৌলের আপেক্ষিক ভর, মৌলের আপেক্ষিক ভর, মৌলের আপেক্ষিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের বরের 1/12 অংশ। তুমি একটা মোল হিসেব করে নিবা মান। এরপরে এই মানটা পরীক্ষিত মান হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এই মানটা পরীক্ষিত কার্বন 12 আইসোটোপের বরের 1/12 অংশ সমান 1.66 × 10⁻⁻24 এত। এই মানটা তোমার মুখস্থ করে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে যে কোনো মৌলের যদি পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 3টি আইসোটোপ আর উদাহরণ দিতে পারি। আইসোটোপ হচ্ছে খেয়াল করা ভালো করে, যে আইসোটোপ হচ্ছে যে হাইড্রোজেন 11 হাইড্রোজেন 12 হাইড্রোজেন 13। খেয়াল করো যে একটু আগে আমি বলছি বাম পাশে নিচের কোণার যে জিনিসটা বসে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো 3টা হাইড্রোজেন রয়েছে, এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, আর এটার নাম হচ্ছে তোমার ট্রিটিয়াম। খেয়াল করো যে এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মনে করো এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন নেই। মানে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 বা একই, কিন্তু ভর সংখ্যা ডান পাশের উপরের কোণায় বসে, একটু আগে আমি দেখাচ্ছি যে সকল মৌলের ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে যা প্রকৃতিতে পাওয়া যায়। একটা হচ্ছে প্রোটিয়াম, 2 নম্বর হচ্ছে ডিউটেরিয়াম, 3 নম্বর হচ্ছে ট্রিটিয়াম। আরও 4টি আইসোটোপ পরীক্ষাগারে বা গবেষণাগারে উৎপন্ন করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় স্বল্পতার কারণে এই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বা তেজস্ক্রিয় আইসোটোপ আগামী ক্লাসে ব্যাখ্যা করব বিস্তারিত। তো আজকে এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটা যদি নিয়মিত দেখো তাহলে একটা ধারাবাহিকভাবে আমি ক্লাসটা করাবো। ধারাবাহিকতা থাকবে আমার ক্লাসে, একটা অধ্যায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সাতকানিয়া অনলাইন স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে বা আমাকে এই অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ছাত্রছাত্রীদের সাথে মানে
আমার যদি একটা কথা অন্ততপক্ষে কোনো ছাত্র যদি শিখে এবং তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।